এই যে একটা স্বার্থান্বেষী মহল, এই স্বার্থান্বেষী মহলটা কারা? এই স্বার্থান্বেষী মহলটা হচ্ছিল যারা নির্বাচনে পরাজিত হয়েছে, যারা এই সরকারকে ফেলে দিতে চায়, তারাই এই গুজবটা ছড়াচ্ছে। এবং আমি তো যারা 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 অবৈধভাবে ক্ষমতা থাকতে চায়, বিনা ভোটের সরকার, তারাই এগুলি ষড়যন্ত্র করে রিপন সাহেবের মতো ভুয়া কথাবার্তা জনগণের কাছে ছড়ায়। ষড়যন্ত্র আপনারা করেন, ষড়যন্ত্র আমরা করবো কেন? আরে আমরা তো, আপনার লজ্জা থাকা উচিত। আরে এই দেশ স্বাধীন করছি আমরা যুদ্ধ করে অস্ত্র হাতে। আরে আপনার আওয়ামী লীগের কোন নেতার নামে বীরুত্তম আছে, বীর বিক্রম খাত্তাব আছে, কিছু আছে, বীর শ্রেষ্ঠ আছে? বুয়া একটা দলে আপনার দলের সাথে কথা করছে। সেই জায়গাটি আপনাদের লজ্জাবোধ নাই। আপনাদের যদি লজ্জা থাকতো, আরে আপনার লজ্জা করা উচিত। মুক্তিযুদ্ধ করেন নাই, মুক্তিযুদ্ধ করেন নাই, পাকিস্তানে বাতা খাইছেন দীর্ঘ 9 মাস। আপনি আইছেন এনে বড় কথা কইছেন। আওয়ামী লীগ কখনো ক্ষমতা দখল কেন তাই? মূল বিষয়ের মধ্যে থাকো। আমি তো মূল বিষয়ের কথা বললাম, আমি তো কোনো দলের কথা বলি নাই। আমি আসলে রবি ভাই, আসলে আমার এখন মনে হচ্ছে যে বিএনপি রাজনৈতিক দলের সকল নেতাদের এরকম বিভ্রাট ঘটেছে। সেটি হচ্ছে উনি নিজেই কিন্তু বলছেন আমাদের কোনো আকাশ সীমা, আমাদের কোনো জলসীমা কিন্তু ওরা ব্যবহার করছে না, এবং আন্তর্জাতিক যে সীমারেখা, সেই সীমারেখার মধ্য থেকেই তাদের আরে ভাই, আমার বঙ্গোপসাগরে তার 3টা নৌযান, এবং যে এয়ার স্ট্রাইক হচ্ছে, যে এয়ার স্ট্রাইক হচ্ছে আমার উপর দিয়ে তাদের এয়ার যাচ্ছে সিটেতে, যেখানে আরাকানের রাজধানী, সেখানে বম্বিং করছে। আপনি বলেন বিভ্রান্তি হয়েছে, কি বিভ্রান্তি হয়েছে? এই জন্য বললাম যে আপনাদের সমস্যাটা কোথায় রবি ভাই। সমস্যাটা হলো যে বিএনপির সমস্যাটা নেতৃত্বের যোগ্যতা অর্জনই করতে পারছেন না। যে আপনারা নেতা বানাই দিব কালকে থেকে, আপনারা নেতা বানাই দিব, আসেন বিএনপিতে। এখন নেতা করেন না। অসুবিধা কি? আমাকে বলতে দেন, আমি সেটাই বলছিলাম যে আজকে আইএসপিআর যে বক্তব্য দিয়েছে সেটাও আপনারা কিন্তু দেখছেন না। আপনাদের ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে বক্তব্য দিয়েছেন সেটাও কিন্তু আপনারা দেখছেন না, যে উনি কি বলছেন এবং আপনারা কি বলার চেষ্টা করছেন। আমি সেই জায়গাটাই বলছি যে আন্তর্জাতিক যে সীমারেখা, এবং সেই সীমারেখার ভিতর থেকেই তাদের আরাকান আর্মিকে, যেহেতু আপনি নিজেও বললেন যে আমি যে তথ্যটি দিয়েছি সেই তথ্যটি আপনিও বললেন যে তাদের যে মুন্ডু এবং রাজধানীর যে সেনা চৌহদ্দি রয়েছে সেখানে আরাকান আর্মিরা পৌঁছে গেছে, এই জন্য তাদের যে নৌবাহিনী তাদের জলসীমা দিয়ে তাদেরকে আক্রমণ করছে। এবং এইটি আমাদের আভ্যন্তরীণ যুদ্ধের কারণে আমরা কি অরক্ষিত কিনা, আমাদের সীমান্ত অরক্ষিত কিনা, আপনাকে আমি আজকে বলি কিভাবে না বলেন আপনি, আমাদের তো মানুষ মারাও গেছে, আমাদের গুলি লেগেছে, গোলাগুলি এখনো পর্যন্ত চলছে। দুটো বিষয় আমি আপনাকে বলি সাগর ভাই, আমাদের এই জায়গাটাই একটু সচেতন ভাবে কথা বল। রবি ভাই কিন্তু তার অকপটে অনেকগুলো সত্য কথা কিন্তু বলে ফেললেন, কারণ এখানে আসলে মিথ্যা বলার কিছু নাই। তো উনি তো সিনিয়র মানুষ, উনি তো বুঝতেছেন যে অন্যান্যর মতো ফয়জুল বা হয়তো বা ইয়াং একটু এনিয়ে বিনিয়ে হয়তো বা একটু মিথ্যা তথ্য দিয়ে তিনি বলতে পারে, কিন্তু রবি ভাই কিন্তু সেটি বললেন না। কারণটি হলো যে আইএসপিআর, আমাদের যে নৌবাহিনী এবং আমাদের যে বিজিবি, এবং আপনি জানেন যে গতকালকে আমাদের বিজিবি মহাপরিচালক কিন্তু ভিজিট করেছেন, এবং আজকেও তাদেরকে কিন্তু আপনার গতিবিধি পর্যবেক্ষণের জন্য নিয়মিত টহল সমুদ্র সীমায় কিন্তু আমাদের সেটি রয়েছে। এবং এই যে একটা স্বার্থান্বেষী মহল, এই স্বার্থান্বেষী মহলটা কারা? এই স্বার্থান্বেষী মহলটা হচ্ছিল যারা নির্বাচনে পরাজিত হয়েছে, যারা এই সরকারকে ফেলে দিতে চায়, তারাই এই গুজবটা ছড়াচ্ছে। এবং আমি তো যারা অবৈধভাবে ক্ষমতা থাকতে চায়, বিনা ভোটের সরকার, তারাই এগুলি ষড়যন্ত্র করে রিপন সাহেবের মতো ভুয়া কথাবার্তা জনগণের কাছে ছড়ায়। ষড়যন্ত্র আপনারা করেন, ষড়যন্ত্র আমরা করবো কেন? আরে আমরা তো, আপনার লজ্জা থাকা উচিত। আরে এই দেশ স্বাধীন করছি আমরা যুদ্ধ করে অস্ত্র হাতে। আরে আপনার আওয়ামী লীগের কোন নেতার নামে বীরুত্তম আছে, বীর বিক্রম খাত্তাব আছে, কিছু আছে, বীর শ্রেষ্ঠ আছে? বুয়া একটা দলে আপনার দলের সাথে কথা করছে। সেই জায়গাটি আপনাদের লজ্জাবোধ নাই। আপনাদের যদি লজ্জা থাকতো, আরে আপনার লজ্জা করা উচিত। মুক্তিযুদ্ধ করেন নাই, মুক্তিযুদ্ধ করেন নাই, পাকিস্তানে বাতা খাইছেন দীর্ঘ 9 মাস। আপনি আইছেন এনে বড় কথা কইছেন। কখনো ক্ষমতা কেন তাই? মূল বিষয়ের মধ্যে থাকো। আমি তো মূল বিষয়ের কথা বললাম, আমি তো কোনো দলের কথা বলি নাই। উনি দল নিয়ে আসলো কেন? জনাব রিপন জি, আপনি এখন যেটা সরকারের বিষয়ের উপর কথা বলেন।
যে এই সীমান্তকে করতে পেরেছি আমি আপনাকে বলি যে সকল কিছুই আসছে। কারণটি হলো যে আপনাকে তো কগনিটিভ বিহেভিয়ারও আপনাকে অর্জন করতে হবে। আপনি একটু অস্বাভাবিক, আপনি তো করেন নাই, আপনার কোনো সার্টিফিকেটের মূল্য নাই, আপনারা তো সব অটো পাস। আমি তো বলছি আপনার কোনো সার্টিফিকেট আছে? আপনি বললেন, আমি কথা শেষ করব। আপনি বিহেভিয়ারের কথা কেন বলেন? এটা কি সাবজেক্ট আজকে বিহেভিয়ার সাবজেক্ট? এই যে আপনি আমার সঙ্গে আচরণ করছেন, এই আচরণটা আপনি আমার সাথে যে আচরণ করছেন, আমার বিএনপির কোনো নেতা নাই, এই যে আচরণ করছেন একটা দল নিয়ে, আমরা কয় টাকার মানুষ মিয়া? আমি বিএনপির মতো একটা রাজনৈতিক সংগঠনকে নিয়ে এটা বলছেন তো? আচ্ছা, ব্যক্তিগত আক্রমণ ব্যক্তিগত আক্রমণ কোনোভাবে এখানে এলাও। আমার দলের নেতা নাই, নেতৃত্ব সংকট, এটা ব্যক্তিগত না। জনাব রবি প্লিজ একদম ব্যক্তিগত আক্রমণ সম্পূর্ণভাবে এখানে এলাও করা হবে না। আমি ব্যক্তিগত আক্রমণ করি নাই। না, জনাব রবি প্লিজ ওনাকে বলতে দিন। জনাব রিপন, আপনার কাছে সরাসরি প্রশ্ন হলো যে সরকার কি আমাদের সীমান্তকে, বিশেষ করে সেন্ট মার্টিনের এই চলমান ঘটনাগুলির কারণে যেভাবে আক্রমণ হচ্ছে, এখানে কি পর্যাপ্ত ব্যবস্থা নিতে পেরেছে কিনা এবং সুরক্ষা দিতে পেরেছে কিনা? আজকে আমি বলছি আপনাকে যে আইএসপিআর এর যে আজকের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা, সেখানে সকল কিছু বলা হয়েছে। আমি সেটাই বলার চেষ্টা করছি। আমাদের সেখানে টহল বাহিনী রয়েছে, আমাদের কোস্টগার্ড রয়েছে, আমাদের বিজিবি রয়েছে, আমাদের সামরিক বাহিনীও আমাদের যে তার সেখানকার একজন নেতাই তো স্টেটমেন্ট দিল, যেটা জনাব রবি বললেন যে যারা দায়িত্বে থাকার কথা ছিল তারা উপগুলো চলে গেছে, সেখানে টহলে সেরকম কোনো দায়িত্ব প্রদানকারী কোনো আমি আপনাদেরকে এই জায়গাটাই বলছি যে আমি এটাই পড়ছিলাম বিবিসিতে, উনি যে কথাটি বলেছেন যে আজকে কিন্তু একটি স্পিড বোট করে ওনারা কিন্তু আজকে রোগী নিয়ে এসেছেন। গতকালকে যে ঘটনা, তো গত পরশু দিনে যে ঘটনা, উনি যে ব্যক্তিগত যে, এবং উনি কিন্তু বলছেন আবার যে আজকে কিন্তু কোনো গোলাগুলির শব্দ হয় নাই বা আমরা কোনো গোলাগুলি শুনে নেই। আমি সেই সীমান্তের নিকটবর্তী, এবং যে কথাটি রবি ভাই বললেন, বলেও কিন্তু আবার উনি অযথাই এই তর্কটা তৈরি করছেন। উনি কিন্তু নিজেই একটি দ্বীপের কথা বললেন, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন অধ্যাপক গবেষণার মাধ্যমে গত বলেছে যে 250 বছর ধরে যে চ্যানেলটি, যে চরটি জেগে ওঠে এবং এটি আবার পানি হেলে ডুবে যায়, সেটি আমাদের চ্যানেল, 2 চ্যানেল যেহেতু আমাদের সীমারেখা এখানে নাপ নদী দিয়েই বিভক্ত করা, সেই সত্য কথাটি কিন্তু রবি ভাই বললেন। তারপরও ওই যে গায়ের জোরে, আমি এই কথাটি বলছিলাম রবি ভাই, এটা আমি গায়ের জোরে বলছি। আমি বলছি 100 বছর পানি যখন ক্লিয়ার হন, আপনি ক্লিয়ার হন না, আপনি ক্লিয়ার হন। মাটিতে নাইট্রান দিয়ে আমরা ব্যবহার করি, আর যখন জোয়ার হয় তখন বার্মা আমাদের সমুদ্র, আমাদের সীমানা ব্যবহার করে। এটা আমরা যোগ্যভাবে সবসময় বলি। দ্বিপাক্ষিক আন্ডারস্ট্যান্ডিং, আমিও বলছি সেই যে, কিন্তু আপনি বলতেছেন আমি গায়ের জোরে বলছেন, অবৈধ কথাটি বলছেন। আমি সেই জায়গাটাই আপনাকে ধরেছি যে আওয়ামী লীগ আজকে অবৈধ, অবৈধভাবে, আরে সবসময় অবৈধ, আরে আওয়ামী লীগ সবসময় অবৈধ, আওয়ামী লীগের কোনো বৈধতা নেই। আমরা শেষ করতে হবে। আমি ওই জায়গাটাই বলছি যে আপনাদের এই যে নেতৃত্বের যে বিষয়টি, আমি কেন বললাম যে যোগ্যতা অর্জন করতে হয়, ইমাজিনেশন করতে হয় আমাদের। আরে লন্ডনে বসে বলছে 5% ভোটার ভোট কেন্দ্রে যায় নাই, কামান নেতা, কিসের নেতা? বিজিবি, বেনজির, মোডা আজিজ সবগুলির রাস্তা নামাই দিয়ে ভোটার নিতে পারেন নাই, আপনি আইছেন নেতৃত্ব নিয়ে। জনাব রবি প্লিজ হ্যাভ পেশেন্স প্লিজ। জনাব রিপন, এটা আমি যেটা বলছি, কেন একজন লিডারের ভিশন থাকতে হয়, একজন ইমাজিনেশন থাকতে হয়, আমি সেই জায়গাটাই বিচক্ষণ করছি, যেটি আমাদের সালাউদ্দিনও বললেন যে আমাদের দুর্ভাগ্য যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর এই দুর্ভাগ্য। কেন দুর্ভাগ্য হয়েছে? 1975 সালের বঙ্গবন্ধুকে, বাংলাদেশের প্রতিষ্ঠাতাকে হত্যার মধ্য দিয়ে যে অবৈধভাবে যারা ক্ষমতা নিয়েছিল, তারাই এখন শুধু অবৈধতায় দেখতে চান, তারাই এখন বলতে চান আপনার নেতা কি ভোটে ক্ষমতা হয়েছে? আচ্ছা জনাব বিপুল, আমরা কিন্তু আমরা ভোট ছাড়া ক্ষমতা আসি নাই, সব সময় ভোটের মাধ্যমে ক্ষমতা আসি। জাতি এখন সবই জানে, এখন মিডিয়ার যুগ, সকল কিছু সকলের হাতে আছে। জানে তো, দেখছে না জাতি ভোটার নাই কেন্দ্রে কুত্তা শুয়ে রয়েছে। আরে আমি আপনাকে ওটা বলি, আমি বলছি যে আপনারা লজ্জিত হয়েন না, আপনারা এখন
রাষ্ট্রের জন্য রাজনীতি করেন, ষড়যন্ত্র রাজনীতি না করে দেশের জনগণের জন্য রাজনীতি করেন, এই সমস্ত গুজব না করে রাজনীতি। আমি যেটা বলতে চাই সাগর ভাই, আমি আসি কাম টু দ্য পয়েন্ট, সেটি হচ্ছে যে আমাদের যে বিচক্ষণতার, আমি কেন বারবারই বলছি, আমি জানি যে আমাদের তিনটি, একটি হলো যে এই কোয়াড যে গঠিত হয়েছে, সেই কোয়াড একদিকের একটি অবস্থান, আমাদের ইউএস এর এই অঞ্চলে তাদের আধিপত্য বিস্তারের একটি অবস্থান, এবং চায়নার যে অর্থনৈতিক শক্তি, সেটাকে ইন্দো প্যাসিফিকের যে অবস্থা সেটিকে দৃঢ় করার জন্য বাংলাদেশের একটি ভূখণ্ড খুবই দরকার ইউএস এর। এই জায়গাটিতে আমি বলছি যে সূক্ষ্মভাবে আপনাকে দেখতে হবে। আপনি শুধুমাত্র গুজব করে, আপনি মানুষকে বিভ্রান্ত তথ্য দিয়ে, সেগুলো না দিয়ে আমাদের সরকারকে কি পদক্ষেপ নেওয়া দরকার, আমাদের সরকারের কি কি করা উচিত, কূটনৈতিকভাবে সরকার তৎপর হয়েছেন এবং কূটনৈতিকভাবে সরকার কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করেছেন, এবং সরকার কোনোভাবেই, আমি আবারও বলছি এটি, যে সরকার কোনোভাবেই কারো ফাঁদে পা দিতে চায় না। বিএনপি যে রাজনীতি করছে সেটিকে আমি বলবো পলিটিক্যাল স্লেজিং করছে, এবং সে জনগণকে উস্কানি দিচ্ছে, জনগণকে সে বিভ্রান্ত তথ্য দিচ্ছে। কারণটি হচ্ছে যে তারা যেহেতু ব্যর্থ হয়েছে, তারা যেহেতু নির্বাচন থেকে দূরে সরে গিয়েছে, এবং তার যদি আপনি গত 2 দিনে দেখেন যে তাদের যে রাজনৈতিক, এবং তারেক রহমান যে নতুন করে যে কমিটি দিয়েছে, আজকে তৃণমূলের একজন বক্তব্য আছে, সেটি কি রবি ভাই বলছে? রবি ভাইরা বলছে না। কারণটি হলো যে এই যে ব্যর্থ হয়েছে সরকারের বিরুদ্ধে যে সমস্ত নেতা কর্মীরা নতুন মুখকে এখানে সংযুক্ত করেছে, এবং তারেক রহমান এককভাবে এবং একজন নেতা নাম প্রকাশ না করে উনি ক্ষুব্ধ হয়েছেন, এবং উনি বলেছেন যে এটি আমাদের সাথে কোনো আলোচনা হয়নি, উনি নিজে দিয়েছেন। কেন দিয়েছেন? আমরা বিএনপির কমিটি নিয়ে আমরা আগামী কালকে আলোচনা করব। আজকে আমি সেন্ট মার্টিন থেকে আপনি বারবার চলে যাচ্ছেন, আমি একটু শেষ করে শেষ। আরে ভাই, এটার জন্য আলাদা একটু সময় রাখেন। সেন্ট মার্টিন নিয়ে কথা বলুন। আমি রিপোর্টটাকে শেষ করতে হবে একটু। আপনার কাছে এখনই আসছে ডক্টর ফজলুল হক, আপনার কাছে আমি এখনই আসছি। আপনি বলবেন, আমি জাস্ট প্রশ্নটা রেখে যে আপনি যে বললেন যে এক নেতা বলছে তারেক রহমান জিজ্ঞেস করে নাই, কোন নেতাটা আছে যার কাছে তারেক রহমানকে জিজ্ঞেস করতে হবে? ওই নেতার নামটা একটু বলেন, উনি আদৌ কার নেতা? আমি তো বললাম যে পত্রিকার রিপোর্ট, উনি নাম প্রকাশ করতে চাননি। কে সে? নাম প্রকাশ করতে চাননি, একজন আপনাদের উপদেষ্টা যিনি নীতি নির্ধারক করেন। নাম প্রকাশ করতে পারবেন না, রাজনীতি করবেন। আচ্ছা জনাব ডক্টর ফজলুল, আপনি বলবেন, আমি আপনার কাছে এখনই আসছি, শেষ করছি। জনাব আরিফুর রহমান রিপোর্ট করছি। আমি সাগর ভাই, আমি যেটা বলছিলাম, আমি এই কারণেই বলছিলাম যে এটি জাস্ট এক্সাম্পল দিলাম যে ওনার দলের এই যে মানে আজকে যে রকম সমস্যা, তার মানে কি ব্যর্থতা হয়েছে, এই ব্যর্থতার দায়গুলো তারা স্বীকার না করে সরকারের কাছে দায়টা দিতে যাচ্ছে। কিন্তু আমার রাষ্ট্রের যে আমাদের যে সার্বভৌমত্বের ব্যাপারে যে কথাগুলো বলছে, এখানে তো সার্বভৌমত্বের কোনো প্রশ্ন যে আমার সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে অমুক না। আমরা বরঞ্চ কি করছি, প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করছি। আমরা প্রতিবেশীর সঙ্গে কোনো ধরনের, আমাদের নিজেদের গায়ে গুলি লাগছে, আমাদের নিজেদের গায়ে গুলি লাগছে, তারপর আমরা কিছু না করে প্রতিবেশীর ব্যবহার করছি, এটা আপনি বলতে চাচ্ছেন? কোন ধরনের ব্যবস্থা না নেওয়া, যেটাকে মানে আমি আপনাকে বলি, এটি হচ্ছে অভ্যন্তরীণ, তাদের দুই অভ্যন্তরীণ এগুলো ইস্যু। আমরা কিন্তু জাতিসংঘকে এটি জানানো হয়েছে। আমি যদি আপনাকে পাল্টা একটা প্রশ্ন করি, এবং এই প্রশ্নের উত্তরে শেষ করতে চাই আপনার এই পর্বে। ধরুন আমাদের দেশে যদি এরকম কোন একটা পরিস্থিতি হয়, টুডে টুমোরো কখনোই হবে না বিশ্বাস করি, তবুও যদি হয়, তাহলে কি ভারতের অভ্যন্তরে আমাদের কোনো গুলি গেলে পরে, বা মায়ানমারের অভ্যন্তরে আমাদের কোনো গুলি গেলে পরে, আমাদের আভ্যন্তরীণ যুদ্ধের কারণে তারা কখনো এইভাবে একইভাবে আমাদের সাথে বিহেভ করতে বলে আপনি বিশ্বাস করেন বা মনে করেন? হ্যাঁ, ডেফিনেটলি প্রতিবেশী হিসাবে সেই আচরণটা আমি এক্সপেক্ট করতেই পারি। কারণটি হচ্ছে আমি তো কোনো দেশের সঙ্গে যুদ্ধ করছি না তো, বা আমাদের ভারতের সীমান্তে গরু চড়াতে যেতে পারে না, মানুষকে গুলি খেতে হয় এবং গুলি বিদ্ধ হয়ে মৃত্যুবরণ করতে হয়। সেখানে আপনি মনে করেন আমরা গুলি করলে তারাও সহ্য করতো, সেটাই আপনি বোঝাতে চাচ্ছেন? ঠিক আছে, আমি এটা বললাম প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার। আমি আপনাকে বারবার এটা বলছি, আপনি এটা কি অন্যভাবে আপনি ডাইভার্ট করতে পারেন। আমি তো বললাম যে আপনার দৃষ্টিভঙ্গি আপনি চেঞ্জ না করলে, আপনি যদি আপনার জায়গাটিকে যদি আপনি পরিবর্তন না করেন, তাহলে আপনি কিন্তু বাঁকাই দেখবেন। আপনাকে আপনার দৃষ্টিভঙ্গি যে আমাদের সঙ্গে আমাদের প্রতিবেশী কেন এই মানবাধিকার আচরণগুলো করছে বা অমানবিক আচরণগুলো করছে, সেই জায়গাটি কিন্তু আমাদেরকেও বুঝতে হবে যে আমরা কেন বারবার একই ধরনের আঘাতপ্রাপ্ত হচ্ছি। তার মানে কি আমাদেরও কি কোনো ত্রুটি আছে? সেই জায়গাটি আমি বিস্তার বিশ্লেষণ করতে বলছি যে আজকে বিএনপি যে কথাগুলো বলছে বা যে বিষয়গুলো নিয়ে আসছে, সেটি কি আপনার কথাতে পুরো স্টেটমেন্টে আপনি পুরো ঘটনার জন্য বিএনপি কে দাঁড়িয়েছেন বেশি? আমি সেখানে
হ্যাঁ, কারণটি হচ্ছে বারবার সরকার তো বলছে কূটনৈতিক ভাবে, পররাষ্ট্রনীতি, আইএসপিআর, আমাদের সেনাবাহিনী, আমাদের বিজিবি, আমরা প্রত্যেককেই কিন্তু প্রত্যেক স্টেটমেন্ট কিন্তু তারা কিন্তু দিচ্ছে। আজকেও কিন্তু আপনার আইএসপিআর থেকে এটা স্টেটমেন্টটা দেওয়া হয়েছে, কিন্তু এগুলোকে তারা আমলে নিচ্ছেন না। তার মানে বিএনপি নিজেই তার স্টেটমেন্টটা দিচ্ছে, তার যে দলীয় যে সংগঠনগুলো আছেন, অন্যান্য সংগঠন যারা একত্রিত, আরে রিপন ভাই যে স্টেটমেন্ট দিছে সেটা বার্মা ভয় পাইছেন নি? এটা কোন বার্মার জাহাজের তো উঠে নিয়ে গেছে, আমাকে দরকার কি? আমাকে ভয় দেখাই লাভ কি? বার্মারে ভয় দেখাই পারলে। এটি হচ্ছে রবি ভাই, আমি বলি ধন্যবাদ জনাব রিপন, ধন্যবাদ। আমি ডক্টর ফজলুল শেষ করে দিই আমি। সেটি হচ্ছে যে আমি ধন্যবাদ জানাই রবি ভাইকে যে উনি তার অকপটেই যে সত্য কথাগুলো ওনার নেতার মতো করে ওনারা বলেননি, এবং ফাইজুর একটি কথা যেটি বললেন সেটি হলো বাংলাদেশ অনেক ক্ষতি করে ফেলেছে। আসলে বাংলাদেশের অনেক ক্ষতি হয়েছে। সেই ক্ষতিটা কে করেছে? সেই ক্ষতিটা করেছে হলো বিএনপি। এবং এটা যদি আরো পিছনের দিকে তাকাই, তাহলে আমাদের যে এই যে আজকে আমাদের যে ধর্মভিত্তিক যে রাজনীতির বিষয়গুলো আছে, আমাদের যে একে অপরের প্রতি যে বিষাদগার করা আছে, আমরা শুধু বিরোধিতার খাতিরেই বিরোধিতা করতে হয়, সেগুলো শেখানো হয়েছে বিএনপির জন্মলগ্ন থেকেই। সেই জন্য আমি বলছিলাম আমরা বাস্তব ভিত্তিক, এবং যে গুজব কিন্তু খারাপ না। সাগর ভাই, আমি আপনাকে বলি গুজব দুই প্রকার। ঠিক আছে, না ঠিক আছে, ঠিক আছে, শেষ করবেন। তার মানে গুজব খারাপ না। ফয়জুল্লাহ যদি গুজব, রিপন ভাই একটা কষ্ট, না 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 ঠিক আছে, আর কোনো প্রশ্ন করবো না। যারা রিপনের কথা শেষ, আমি ডক্টর সাগর ভাই, আমি বলছিলাম যে যদি সেটি পজিটিভ গুজব খারাপ না, কিন্তু অ্যাগ্রেসিভ গুজব খারাপ, যা অন্যকে ধ্বংস করার পায়তারা করে। বিএনপি সেই কাজটি করছে। বিএনপি যদি পজিটিভ গুজব করতো যা ঘটছে তা বিএনপির ভালো হতো, কিন্তু বিএনপি যে গুজবটি করছে সেটি অ্যাগ্রেসিভ গুজব করছে, অন্যকে আঘাত করার জন্য, অন্যকে ক্ষতিগ্রস্ত করার জন্য। আমি সেই জায়গাতেই, এটি রাষ্ট্রের বিষয়, সার্বভৌমত্বের বিষয়, তারাও এদেশে রাজনীতি করে। অতএব এই রাজনীতির খাতিরে সকলকে দেশের ঐক্যমতে পৌঁছানো দরকার। ধন্যবাদ। একদম স্পষ্ট। ধন্যবাদ আপনাকে।